দর্শক, করোনার প্রভাবে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ ভারত। এর নানা দিক বিশ্লেষণ করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ এবং সাউথ এশিয়া নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিং সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান। আরও যোগ দিচ্ছেন বাংলাদেশ ভারত বাণিজ্য ও বিনিয়োগ বিশেষজ্ঞ জাহাঙ্গীর বিন আলম। আপনাদের দুজনকেই স্বাগত একাত্তর অর্থযোগে। ডক্টর সেলিম রায়হান, শুরুতে আপনার কাছে আসতে চাই। করোনাকালে ভারতীয় অর্থনীতির গতিকে আপনি কিভাবে দেখেছেন? অনেক ধন্যবাদ। আসলে ভারতের অর্থনীতিতে কিরকম প্রভাব পড়ে এবং সেটা কিন্তু আমাদের সাথে, যেহেতু ভারতের একটা বড় ধরনের অর্থনীতির যোগসাজশ আছে, যোগসূত্র আছে, সুতরাং সেক্ষেত্রে আমরাও যথেষ্ট উদ্বিগ্ন হয়ে যদি ভারতের অর্থনীতিতে বড় ধরনের আঘাত আসে। আমরা দেখতে পাচ্ছি করোনা ভাইরাসের কারণে যে ভারতের অর্থনীতি, আপনি যে প্রজেকশনগুলো বললেন সেগুলো বেশিরভাগই আসলে একমত যে এই অর্থ বছর প্রায় 10% মতো জিডিপি সংকুচিত হবে। এটার জন্য একটু পিছনে তাকাতে হবে ভারতের অর্থনীতির এখনকার বেহাল দশার জন্য। আসলে ভারতের অর্থনীতিতে যে প্রবৃদ্ধিটা গত বেশ কয়েক বছর আগে আমরা দেখেছিলাম 8 থেকে 9% মতো তারা গিয়েছিল, এটা কিন্তু ছিল সেবা খাতের মাধ্যমে তাদের প্রবৃদ্ধি, সার্ভিস সেক্টর ডমিনেটেড গ্রোথ। এবং ভারতে যেটা হয়েছে যে তারা কিন্তু সেভাবে স্ট্রং একটা ম্যানুফ্যাকচারিং বেস গড়ে তুলতে পারেনি। আমরা যদি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে, এমনকি ভারতের অন্যতম প্রতিদ্বন্দ্বী চায়নার সাথে তুলনা করি, ভারত ওখানে ধারের কাছেও নেই তার ম্যানুফ্যাকচারিং বেস গড়ে তোলা। এবং সেই কারণে প্রবৃদ্ধির যে ভিত্তিটা সেটা হচ্ছে ভারতে খুব দুর্বল। এবং যে কারণে অনেক অর্থনীতিবিদরা, ডানি রড্রিকের মতো এবং অনেক অর্থনীতি বলা শুরু করেছে যে একটা প্রি ম্যাচিওর ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন ভারতে হয়েছে কিনা। রিজিওনাল ডিসপ্যারিটি অনেক হাই, ইনইকুয়ালিটি অনেক বেড়েছে, দারিদ্র বিমোচনে সেরকম বড় সাফল্য নেই ভারতে, এবং হাই ইনফর্মাল সেক্টর। তো এগুলো কিন্তু কনসিস্টেন্ট না। ভারতের যে একটা বড় ধরনের একটা অ্যাসপিরেশন আছে একটা পাওয়ার হাউস হিসেবে, এই অঞ্চলে অর্থনৈতিক পাওয়ার হাউস হিসেবে আসবে, তার সাথে আমি দুটো জিনিস একটু অ্যাড করতে চাই। যে ডিমনিটাইজেশন যেটা ভারতে হয়েছিল যেভাবে, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক আছে। এটা মনে করা হয় যে ভারতের অর্থনীতিতে একটা বড় ধরনের ধাক্কা দিয়েছে ডিমনিটাইজেশন। আরেকটা হচ্ছে যে সোশ্যাল এবং রিলিজিয়াস যে টেনশন গ্রোয়িং গত কয়েক বছর আমরা ধরে দেখছি, এটাও কিন্তু ভারতের অর্থনীতির ভিতকে দুর্বল করেছে। সবকিছু মিলিয়ে ফাইনালি কোভিড ম্যানেজমেন্টের ক্ষেত্রে স্টিমুলাস প্যাকেজ, এক্ষেত্রে আমরা দেখেছি যে খুব ভালো মতো যে ম্যানেজ হয়েছে তা না, অর্থনৈতিক পুনরুদ্ধারের যে বিষয়টা সেখানেও একটা বড় ধরনের সমস্যা রয়েছে। ডক্টর সেলিম রায়হান, আপনার কাছে আসবো আমরা। আমাদের সাথে জাহাঙ্গীর বিন আলম আছেন, একটু তার কাছে যেতে চাই। জাহাঙ্গীর বিন আলম, আপনার কাছে আমি একই প্রশ্নই রাখতে চাই। সর্বশেষ আইএমএফ আউটলুক প্রকাশের পরেই ভারতীয় অর্থনীতির দুর্দশা বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে। আপনি আইএমএফ এর পূর্বাভাসকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আইএমএফ এর পূর্বাভাসকে তো এটা গণার মধ্যে ধরতেই হবে। বিশেষ করে ভারতের মতো, ইন্ডিয়া ইজ এ $3 ট্রিলিয়ন ইকোনমি, এবং পৃথিবীর অন্যান্য বড় অর্থনীতির দেশগুলির মতোই ভারতেও কোভিড ভয়াবহ ইম্প্যাক্ট সৃষ্টি করেছে। আমি সেলিম জাহান সাহেবের সাথে একমত যে ভারতের অর্থনীতির মূল স্তম্ভ হলো আপনার সার্ভিস সেক্টর এবং ইন্ডাস্ট্রি সেক্টরও বটে, যেখানে ইন্ডাস্ট্রি সেক্টর বড় ধাক্কা খেয়েছে। স্কিল অ্যান্ড আনস্কিল লেবারের সংকট দেখা দিয়েছে কোভিড এর কারণে, অনেকেই চাকরিচ্যুত হয়েছে। এবং এটা মনে রাখতে হবে, ভারতের প্রধান প্রধান শিল্প এলাকাগুলিতে শ্রমিকরা কিন্তু অন্যান্য রাষ্ট্রের থেকে আসে, বেশিরভাগই অন্যান্য রাষ্ট্রের, এবং তাদের ব্যাপকভাবে ওইসব কেন্দ্র ছেড়ে দেওয়ার ফলে ওখানে একটা সংকট সৃষ্টি হয়েছে। এর মধ্যে তার সাথে আর যোগ হয়েছে সার্ভিস সেক্টর, মেইনলি ট্যুরিজম ইন্ডাস্ট্রি, তারপরে ধরেন এয়ারলাইন ইন্ডাস্ট্রি, হসপিটালিটি ইন্ডাস্ট্রি, দেন জি জাহাঙ্গীর বিন আলম, ভারতীয় পুরো অর্থনীতির এই যে দুর্দশা, এটা বাংলাদেশ এবং আঞ্চলিক অর্থনীতিতে কি প্রভাব ফেলবে বলে মনে করেন, যদি ছোট করে একটু বলেন? আমার মনে হয় না এটা বাংলাদেশের উপরে তেমন প্রভাব ফেলবে, কারণ বাংলাদেশ ইতিমধ্যেই রপ্তানিতে এবং বিভিন্ন ইন্ডিকেটরে অনেকটা রিকভার করতে সক্ষম হয়েছে। এটা সত্য যে ভারতের ইম্প্যাক্ট মানে কি, ভারতের থেকে তো আমরা মেইনলি কমোডিটি ইম্পোর্ট করি আর মেশিনারি র মেটেরিয়াল। তো মেশিনারি র মেটেরিয়াল ইম্পোর্টে তেমন হেরফের হবে বলে মনে হয় না, কিন্তু কমোডিটিতে ব্যাপারে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এটা একটা ইম্প্যাক্ট হবে, যার প্রভাব
বাংলাদেশের অর্থনীতি তো আসবে। জি, ডক্টর সেলিম রায়হান, আপনার কাছে একটু আসতে চাই, আপনার কাছেও জানতে চাই যে ভারতীয় অর্থনীতির এই দুর্দশা আমাদের দেশে কোনো রকম কোনো প্রভাব ফেলবে কিনা। এটা দেখার বিষয় যে আসলে এই ক্রাইসিসটা কতদিন চলে ভারতের অর্থনীতিতে। আমরা হয়তো আশা করব যে ভারত এই ক্রাইসিস থেকে উঠে বের হয়ে আসবে, কিন্তু যে ইঙ্গিতগুলো দেখছি, যে সাইনগুলো, এগুলো খুব আশাবাদী নয় এই মুহূর্তে। যে কারণে আপনি হয়তো 55 জন শীর্ষস্থানীয় অর্থনীতিবিদদের একটা মতামত আপনি দেখেছেন। কিন্তু একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ কিন্তু গত বছর এবং তার আগের বছরের সাম্প্রতিক সময় ভারতে $1 বিলিয়ন বেশি রপ্তানির মাত্রাটা একটা অর্জন করেছিল। সেখানেও কিন্তু একটা শঙ্কা আছে, যদি ভারতের অর্থনীতি সংকুচিত হয় তার মানে চাহিদাও সংকুচিত হবে, কারণ বাংলাদেশ থেকে ভারতের রপ্তানি জায়গাটাও একটা শঙ্কার মধ্যে পড়তে পারে। পাশাপাশি আমরা কিন্তু আপনাদের রিপোর্টই দেখলাম কিছুক্ষণ আগে যে আমদানির বাণিজ্য কিন্তু বাংলাদেশে প্রবৃদ্ধি যথেষ্ট রকম কমে গেছে, এবং সেটাও কিন্তু এই আমদানি বাণিজ্যের ক্ষেত্রে একটা বড় জিনিস হচ্ছে র মেটেরিয়ালস এবং ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ। সেগুলো কিন্তু যদি কমে যায় তাহলে কিন্তু বাংলাদেশে ভবিষ্যতে শুধুমাত্র গার্মেন্টস না, অন্যান্য খাতের জন্য কিন্তু আমরা ভারত থেকে আমদানি করি র মেটেরিয়ালস এবং ক্যাপিটাল মেশিনারিজ। সেখানেও কিন্তু ব্যক্তি খাতে বিনিয়োগে বাংলাদেশে কিন্তু একটা সমস্যা পড়বে। তো সামগ্রিকভাবে মনে করি বাংলাদেশ এবং ভারতের যে একটা অর্থনৈতিক যে যোগসূত্র আছে, এবং বিশেষ করে এই দক্ষিণ এশিয়ায় ভারতের অর্থনীতি যতটা গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু ভারতের অর্থনীতিতে এই ধরনের আঘাত আমাদের কারোর জন্যই আসলে খুব বেশি আশাব্যঞ্জক নয়। সেলিম রায়হান, শেষ প্রশ্ন আপনার কাছে। করোনা ভারতের জন্য যে দুর্ভাগ্য সৃষ্টি করেছে বা যে অবস্থার সৃষ্টি করেছে, সেটি থেকে বাংলাদেশের নীতি প্রণেতাদের কি শিখতে হবে বলে মনে করেন? দুটো বিষয় খুব শক্তভাবে শেখা দরকার। এক হচ্ছে যে কোভিড-19 ক্ষেত্রে হেলথ সেক্টর ম্যানেজমেন্ট, যে আসলে এটা অবশ্য ঠিক একদম স্ট্রেট ফরওয়ার্ড তুলনা করা যাবে না। ভারত একটা বিশাল দেশ, অনেক রাজ্য, অনেক রকম ডাইভার্সিটি আছে, কিন্তু তারপরও হেলথ সেক্টর ম্যানেজমেন্ট, বিশেষ করে এটা যদি না হয়, হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট যদি না হয়, আমরা জানি এই সংকট থেকে আসলে সেভাবে আমরা মুক্তি পেতে পারবো না। আর দ্বিতীয় হচ্ছে যেটা হচ্ছে স্টিমুলাস প্যাকেজের বাস্তবায়ন, যে কারণে আমরা ইকোনমিক রিকভারির কথা বলছি। ভারত কিন্তু এখন পর্যন্ত সেরকম সাফল্য দেখাতে পারেনি স্টিমুলাস প্যাকেজের ক্ষেত্রে, এবং অনেক ক্ষেত্রে বড় ধরনের কমপ্লেন আছে। স্টিমুলাস প্যাকেজ ঘোষণা হয়েছে, বিশাল স্টিমুলাস প্যাকেজ, কিন্তু এটা কিন্তু অনেকের কাছে পৌঁছেনি। বাংলাদেশেও কিন্তু আমি মনে করি স্টিমুলাস প্যাকেজের পরিমাণ সেটা কিন্তু খুব একটা কম নয়, এবং সেটারও নিয়েও আমরা যথেষ্ট রকম অভিযোগ শুনছি যে বিশেষ করে এসএমই খাত এবং অন্যান্য অনেক খাত, তারা কিন্তু এখনো স্টিমুলাস প্যাকেজ থেকে সেভাবে সুবিধা পায়নি। তো সামগ্রিকভাবে আমি মনে করি এই শিক্ষাটা নেওয়ার প্রয়োজন আছে, ও আমরা আমাদের অর্থনীতি পুনরুদ্ধারের প্রক্রিয়ায় আছি। এই পুনরুদ্ধার যেন যথার্থভাবে হতে পারে, আরো শক্তিশালী হতে পারে, সেই দিকে আমাদের নজর থাকা দরকার। ডক্টর সেলিম রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীর বিন আলম আপনাকেও। অনেক ধন্যবাদ।